ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 9-এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো নেপোলিয়নের পতনের কারণগুলি আলোচনা করো, এর ব্যাপারে আলোচনা করব। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। প্রথমেই দেখো পয়েন্ট আছে ভূমিকা। এখানে কি বলা হয়েছে? ফরাসি বিপ্লব প্রসূত রাজনৈতিক অস্থিরতার সুযোগে নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হন, কিন্তু মাত্র 1 দশকের মধ্যেই তার পতন ঘটে। এখানে কি বলা হয়েছে? তো দেখবে যখন ফরাসি বিপ্লবটা হচ্ছিল, তো তখন ওখানকার পরিস্থিতি, রাজনৈতিক যেই অচলাবস্থা হয়েছিল, সেটার জন্য কিন্তু ফ্রান্সটা একেবারে কেঁপে উঠেছিল, তাই তো? তো এরকম অবস্থাতেই ফ্রান্সের সম্রাট হয়েছিলেন নেপোলিয়ন, কিন্তু 1 দশকের মধ্যেই তার পতন ঘটেছিল। কেন পতন ঘটেছিল, এর কারণগুলো চলো দেখে নেওয়া যাক। দেখো এর পরের পয়েন্ট আছে পতনের কারণ। এখানে কি লেখা আছে দেখো। প্রথমেই আছে দেখো পয়েন্ট সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা। এখানে কি বলা হয়েছে সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা? আচ্ছা, এটার মানে জেনে নাও। সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা মানে হচ্ছে যে আমরা যখন কোনো কিছুর আশা করি যে আমার এই জিনিসটা আমার হবে, বা সেটাতে একটা সীমাতে রেখে করা উচিত, তাই না? আমি যদি ভাবি যে এখন আমি আকাশে আমার দুটো ডানা হয়ে উড়বো, সেটা কি হবে? না। তো আমাদের একটা সীমা রাখতে হবে যে আমরা কতটা পর্যন্ত কাজ করতে পারবো, কতটা পর্যন্ত কি করতে পারবো, সেটা ভেবে করতে হবে। বোঝা গেছে তো? তো নেপোলিয়ন কিন্তু সেটা ভাবেনি। এটাই হলো এই পয়েন্টটার মূল কথা। চলো এবার এখানে কি লেখা আছে জেনে নেওয়া যাক। প্রাথমিক পর্বের সামরিক সাফল্যগুলি নেপোলিয়নের উচ্চাকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেয়। সীমাহীন উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে তিনি সাবধানতা ও রাজনৈতিক দূরদৃষ্টিকে হারিয়ে ফেলেন, ফলে তার পতন আসন্ন হয়ে ওঠে। এটাই আমি বলছিলাম যে প্রথম দিকে নেপোলিয়ন এত সাফল্য অর্জন করেছিল যে সে মনে করেছিল যে সে যে কাজই করবে সেটাতেই তার জয় ঘটবে, কিন্তু সে কখনোই বুঝতে পারেনি যে মানুষ যদি থাকে তার ভালোর সাথে সাথে খারাপ সময়ও থাকতে পারে। তো এই রাজনৈতিক দূরদৃষ্টি বা সাবধানতাকে তিনি যখন হারিয়ে ফেলেছিলেন, তার জন্যই কিন্তু পতন আসন্ন হয়ে ওঠে। একটা কথা আছে না যে অহংকারী পতনের মূল, এটাই হয়েছিল তার সাথে। এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট আছে স্বৈরশাসন প্রবর্তন। এখানে কি বলা হয়েছে? নেপোলিয়ন মুখে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার কথা ঘোষণা করলেও তার শাসন ব্যবস্থা তান্ত্রিকতার ওপর প্রতিষ্ঠিত ছিল। এই স্বৈরাচারী শাসন তার পতনের ক্ষেত্রে প্রস্তুত করে দেয়। এর মানেটা হলো যে নেপোলিয়ন মুখে বলতো সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, এই 3টে কথা। এটার অর্থ হলো যে একে অপরকে বোঝাপড়া বা একে অপরকে মানিয়ে চলা, দেখাশোনা করা। কিন্তু নেপোলিয়নও কিন্তু প্রথমে যে গণতন্ত্রের কথা বলেছিল, সেই গণতন্ত্রের কথাও কিন্তু তিনি শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি। তিনিও কিন্তু ফ্রান্সকে আরেকটা রাজতন্ত্রে পরিণত করেছিল। আর রাজতন্ত্র মানেই হচ্ছে স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্র মানে হচ্ছে রাজার কথাই এখানে শেষ, তার অত্যাচারী সবাইকে মুখ বুঝে মেনে নিতে হবে, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এরপরে দেখো 3 নম্বর পয়েন্ট আছে সেনাদলের ক্রমিক দুর্বলতা। এখানে কি বলা হয়েছে? নেপোলিয়নের ইউরোপ জয়ী সেনাদলের চরিত্র ক্রমশ দুর্বল হয়ে পড়ে। নিরন্তর যুদ্ধ বিগ্রহ চলার ফলে অসংখ্য অভিজ্ঞ ও দক্ষ পটু সেনা মারা যায়। তিনি অধীনস্থ ইতালি, জার্মানি ও বেলজিয়াম হতে সৈন্য সংগ্রহ করে সৈন্যের অভাব পূরণ করেন। ফলে সেনাদলের জাতীয় ঐক্য বিনষ্ট হয় ও নেপোলিয়নের প্রতি আনুগত্য হ্রাস পায়। দেখো এখানে আমরা সবাই জানি যে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেছিল, তখন তার যে গ্রাদ সেনাদল বা গ্রাদ আর্মি, যেই তিনি সেনাদলের নাম দিয়েছিলেন, ওই সেনাদলটাকে নিয়ে গেছিলেন। সেই সেনাবাহিনীও কিন্তু যাদেরকে নিয়ে গেছিলেন সবাই কিন্তু ফিরতে পারেননি। সবাই মানে বেশিরভাগ জনাই ফিরতে পারেননি। তো এর ফলে তার সেনা দলের একটা অভাব কিন্তু দেখা গেছিল। তো তখন তিনি কি করেছিলেন? বাইরের দেশ থেকে সৈন্য নিয়েছিল। তো এই বাইরের দেশের যে সৈন্যগুলো তিনি নিয়েছিলেন, তাদের সাথে কিন্তু তার দেশের অভ্যন্তরে যাদের সৈন্য ছিল, তো ওই সৈন্যগুলোর কিন্তু মতবিরোধ
বাঁধবেই, তাই তো। তো এই মতবিরোধ হওয়ার কারণেই নেপোলিয়নের প্রতি যে একটা আনুগত্য বোধ বা সম্মান বোধ সেটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পেয়েছিল, এটাই এখানে বলা হয়েছে। এর পরের পয়েন্ট আছে দেখো 4 নম্বরে, সাম্রাজ্যের অন্তর্নিহিত স্ববিরোধ ও জাতীয়তাবাদী অভ্যুত্থান। এখানে কি বলা হয়েছে, যে সাম্রাজ্যের মধ্যেই যেটা একটা বিরোধ দেখা গেছিল সবার মধ্যে, ও জাতীয়তাবাদের যে অভ্যুত্থান মানে উত্থান ঘটেছিল সেটা কি, চলো দেখে নেওয়া যাক। নেপোলিয়নের পতনের একটি প্রধান কারণ ছিল ইউরোপের বিভিন্ন দেশে জাতীয়তাবাদী অভ্যুত্থানের। মানে হলো নেপোলিয়ন যে পতন ঘটেছিল তার প্রধান কারণ ছিল যে ইউরোপের বিভিন্ন দেশে কি হয়েছিল, এই নিজেদের মধ্যে মানে লোকজনরা যে নিজেরা সমস্ত কাজ করবে এই ব্যাপারটা, এই লোকজনরাও কিন্তু খেপে গেছিল নেপোলিয়নের বিরুদ্ধে। এই খেপে যাওয়াটা মাথাচাড়া দিয়ে উঠেছিল, এটাই বলতে চাওয়া হয়েছে। এরপরে দেখো 5 নম্বর পয়েন্ট আছে ধর্মীয় অসন্তোষ। এখানে কি বলা হয়েছে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা মানতে রাজি না হওয়া নেপোলিয়ন পোপের রাজ্যকে দখল করায় ক্যাথলিকরাও তার বিরোধী হয়ে ওঠেন। এর মানে হলো মহাদেশীয় যেটা অবরোধ ব্যবস্থা নেপোলিয়ন করেছিল সেটা মানতে রাজি না হওয়া পোপরা, ঠিক আছে, নেপোলিয়ন কি করেছিল, তাদেরও রাজ্যকে দখল করেছিল। তো এর ফলে তারাও কিন্তু তার বিরোধী হয়ে উঠেছিলেন, এটাই বলা হয়েছে। 6 নম্বর পয়েন্ট আছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। এখানে কি বলা হয়েছে, নেপোলিয়ন ইংল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ধ্বংস করে ইংল্যান্ডের অর্থনৈতিক শক্তি বিনষ্ট করার জন্য মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করেন। কিন্তু এই ব্যবস্থা বুমেরাং হয়ে নেপোলিয়নের হবে, এখানে তোমরা একটু ঠিক করে নিও, পতনকে ত্বরান্বিত করে। মানে যেই ফাঁদটা নেপোলিয়ন রাশিয়ার জন্য পেতেছিল সেই ফাঁদেই কিন্তু নেপোলিয়ন জড়িয়ে পড়েছিল। এটা তো তোমরা জানোই যে রাশিয়াকে পরাস্ত করার জন্য কিন্তু তিনি বিভিন্ন নৌবহরকে ওখানে যেতে বারণ করেছিল বা তার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বা ওখান থেকে জিনিসপত্র আনতে বারণ করেছিল। তো এই সমস্ত করতে গিয়ে কিন্তু নেপোলিয়ন নিজেরই ফাঁদ নিজেই ডেকে এনেছিল। তো এটাই এখানে বলা হয়েছে। এরপরে দেখো 7 নম্বর পয়েন্ট আছে স্পেনীয় নীতি। এখানে কি বলা হয়েছে, স্পেনীয় নীতি ছিল নেপোলিয়নের রাজনৈতিক অদূরদর্শিতার এক বিরাট নজির। উল্লেখ্য, স্পেন দখল করে তিনি ভ্রাতা জোসেফকে স্পেনের সিংহাসনে বসালে স্পেনবাসী নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এটা ঠিক করে দিও, তারপর শয় হস্যু আর রয় হস্যু দুটো হবে। তো দেখো এখানে কি বলতে চাওয়া হয়েছে, যে স্পেনীয় নীতি মানে স্পেনের ক্ষেত্রে যেটা নেপোলিয়ন করেছিল, যে স্পেনের যখন রাজনৈতিক অচলাবস্থা চলছিল তখন নেপোলিয়ন সেই অচলাবস্থার সময়ে স্পেনকে পরাস্ত করে স্পেনের রাজনৈতিক দায়ভার বা শাসনভার নিজের কাঁধে নেয়। কিন্তু তিনি কি করেন, সেইখানে নিজে না থেকে সেখানে তার ভাইকে যখন বসানো হয় সিংহাসনে, তখন স্পেনবাসী কিন্তু এই জিনিসটাকে ঠিকভাবে নেননি। তখন তারা কিন্তু এই নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সেই যুদ্ধে স্পেনের সাথ দিয়েছিল এই ইংল্যান্ড ও জার্মানি। তো এটার ফলে কিন্তু স্পেন জিতেছিল কিন্তু নেপোলিয়ন হেরে গেছিল। তো এর ফলে স্পেন থেকে নেপোলিয়নের আধিপত্যও কিন্তু খর্ব হয়েছিল, এটা এখানে বলতে চাওয়া হয়েছে। এরপরে দেখো 8 নম্বর পয়েন্ট আছে আর্থিক দিক থেকে বিধ্বস্ত। এখানে কি বলা হয়েছে, দীর্ঘ 6 বছর ধরে চলা উপদ্বীপের যুদ্ধে নেপোলিয়ন আর্থিক ও সামরিক দিক থেকে বিধ্বস্ত হয়ে পড়েন। তাহলে উপদ্বীপীয় যুদ্ধ মানে বুঝতে পেরেছো যে এই যে নেপোলিয়নের যে যুদ্ধটা হচ্ছে মানে এই স্পেনের সাথে, সেখানে ওর সাথে কে কে ছিল, মানে ওর বিরোধী পক্ষে ছিল স্পেন, রাশিয়া, আর রাশিয়া মানেই হচ্ছে ইংল্যান্ড, আর ছিল জার্মানি, এরা ছিল। কিন্তু এই দিকে শুধু একা ছিল নেপোলিয়ন। তো এই যুদ্ধ করতে গেলেও কিন্তু একটা বিশাল অর্থ কিন্তু অপচয় হয়, তাই তো। তো এই জন্যই নেপোলিয়নের অর্থ একদিক থেকে যেমন অপচয় হচ্ছে, সামরিক দিক মানে সৈন্যবাহিনীও মরছে। তার আগেই তো মারা গেছে না রাশিয়ার ওই আক্রমণ করতে গিয়ে, রাশিয়াকে পরাস্ত করতে গিয়ে তখনও মারা গেছে। তাহলে এইসবের দিক থেকে কিন্তু তিনি বিধ্বস্ত মানে শেষ হয়ে গেছিলেন, এটাই বলতে চাওয়া হয়েছে এই পয়েন্টে।
ফলে তার পতন আসন্ন হয়ে ওঠে, মানে এর ফলেও কিন্তু তার পতনটা অবশ্যম্ভাবী হয়ে ওঠে, এটাই বলা হয়েছে। এরপরে দেখো সর্বশেষ পয়েন্ট 9 নম্বর পয়েন্ট আছে মস্কো অভিযান। এখানে কি বলা হয়েছে দেখে নাও। স্পেনের যুদ্ধকে অসমাপ্ত রেখেই নেপোলিয়ন 6 লক্ষ সৈন্য নিয়ে মস্কো অভিযান করেন। রাশিয়ার প্রচণ্ড ঠান্ডায় চরম খাদ্যাভাবে এবং রুশ সেনাপতি কুটুজভ এর রণপাণ্ডিত্যের কাছে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি প্রায় ধ্বংস হয়ে গেছিল। তো এখানে বুঝতেই পেরেছো যে কিভাবে নেপোলিয়ন কেন নিজের দাম্ভিকতার কারণে নিজের পতনকে নিজেই ডেকে এনেছিল। তাহলে এই সমস্ত কারণগুলোই ছিল নেপোলিয়নের পতনের মূল কারণ। তো আশা করি তোমাদের আজকের এই আলোচনাটা বুঝতে পেরেছো। এরকমভাবে পরীক্ষায় এই প্রশ্নটা আসলে সুন্দরভাবে পয়েন্টগুলো কিন্তু করে তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটাকে সুন্দরভাবে গোছাতে পারো। এখান থেকে 2 মার্কেরও কোশ্চেন তোমরা যেমন পেতে পারো, তেমনই কিন্তু এখান থেকে 3 মার্ক 4 মার্কের কোশ্চেনও কিন্তু এখান থেকে কভার করা যাবে। আর এটা যদি বড় কোশ্চেন আসে সেটা তোমরা কিন্তু চেষ্টা করবে সমস্ত পয়েন্ট দিয়ে ভেতরে যদি তোমরা শর্ট করতে পারো করবে, আর ইন কেস যদি তোমরা মনে করো যে না আমরা পয়েন্টটাকে এখান থেকে কমাতে চাই সেটাও তোমরা করতে পারো। তো আশা করি তোমাদের আজকের এই আলোচনা ভালো লেগেছে। যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। ধন্যবাদ।